আমার স্বামীর সমস্যা বলতে উনি অনেক টাকা ঋণী হয়ে গেলেন, প্রায় 12 লক্ষ টাকার। আর আমাকে প্রেশার দিতে লাগলেন আমি যেন আমার বাবার বাড়ি থেকে টাকাগুলো এনে ওনাকে দেই। আমার বাবার বাড়ি যেখানে 1 টাকা চাওয়ার মতো অবস্থা ছিল না, সেখানে আমি কিভাবে তাদের বলবো 12 লক্ষ টাকা দিতে। আমি চলে আসার 4 দিন আগে তার সাথে এটা নিয়ে আমার তুমুল ঝগড়া হয়েছিল। তারপর আমি আমার ছেলে আর মেয়েকে নিয়ে একটা এতিমখানায় চলে আসি। আমি ওই এতিমখানায় চাকরি নিয়েছিলাম। ওখানকার বাচ্চাদের বয়স সীমা ছিল 0 থেকে 12 বছর অবধি। আমি ওদেরকে ইংরেজি পড়াতাম। আমি ওখানে চাকরি নেওয়ার পর থেকে আমার থাকা খাওয়া ফ্রি ছিল। আমি এতিমখানার একটা কোয়ার্টারে আমার ছেলে মেয়ে দুইজনকে নিয়ে থাকতাম, আর ওরা দুইজন সারাদিন ওই এতিম বাচ্চাগুলোর সাথে কাটাতো। আমি এতিমখানায় চলে আসার পর আমার স্বামী আমার কাছে ক্ষমা চায় এবং ফিরে যেতে বলে। আমি তাকে বোঝাই যে আমি তার সাথে ঝগড়া করে আসিনি, আমি এমনি এখন এখানে আসি, চাকরি করছি। আমার মাত্র 12,000 টাকা বেতনের কথা শুনে সে অনেক হাসাহাসি করত। পরে আমি তাকে নরমভাবে বোঝালাম যে আমাদের 3 জনের খরচ তোমাকে দিতে হবে না, আমরা নিজেরাই নিজেদের খরচ চালাবো। তুমি এখন তোমার ঋণগুলো শোধ করো। আমার মেয়ের জন্ম 9/11/2020, আমার ছেলের জন্ম 1/3/2022, আর আমি বাড়ি ছেড়েছি 8/5/2022। প্রায় এই 6 মাস বাড়ির বাইরে। 6 মাস বাইরে আসার পর থেকে প্রথম আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই আমার সাথে যোগাযোগ করতো, টুকটাক কথাবার্তা বলতো। যেদিন ওই বাড়ি থেকে সব গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম, সেদিন আমার শাশুড়ি আমার ছেলেকে ধরে অনেক কান্না করেছিল আর বলেছিল আমাদের বংশের প্রদীপকে নিয়ে যেও না। তারপরও আগে প্রায় একটু ফোন দিয়ে বলতো আমার ছেলে মেয়ের জন্য নাকি তাদের অনেক কষ্ট লাগছে। তখন শুনে আমার হাসি আসতো। যখন আমার ছেলে মেয়ে দুইটা খাবারের অভাবে কান্না করছে, তখন তাদের খেয়াল ছিল না। এমনকি তারা পৃথিবীতে আসার আগে তাদের নিয়ে ভাগ বাটোয়ারা শুরু হয়ে গিয়েছিল। আমার মাও আমার সাথে টুকটাক কথা বলে, কিন্তু তার সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। সে আমাকে ফোন দিলে আমি বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে কেটে দেই। যদিও এতিমখানায় আমার বেতন অনেক কম, কিন্তু আলহামদুলিল্লাহ 2 ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে কেটে যায়। এতিমখানার খাবারও খুব একটা ভালো না, তারপরও আমি মনে করি আমি খুব ভালো আছি, সুখে আছি। আগের মতো ঝামেলা নেই, আমাকে নিয়ে কারো চিন্তা নেই। এই ব্যাপারটা ভাবতেই ভালো লাগে। আমি আর কারো বোঝা নই, এটা ভাবলেই আমার মন এক অজানা খুশিতে নেচে ওঠে। আমার ছেলেমেয়েরা ভবিষ্যতে কি হবে না হবে আমার জানা নেই, কিন্তু আমি চাই ওদের দুজনকে ভালো মানুষ বানাতে। আর আমি চাই ওরা কখনো ওদের বাবার মতো টাকার প্রতি লোভী না হোক। সামনের মাস থেকে ছেলে মেয়ে দুইটার নামে 2টা ডিপিএস করব, যেন ভবিষ্যতে ওদের কিছু সঞ্চয় থাকলেও যেন ওরা এই সঞ্চয়গুলো কাজে লাগাতে পারে, কারো কাছে যেন ওদের হাত পাততে না হয়। সামনের মাসের দিকে যে ফ্ল্যাটে থাকতাম, সেই ফ্ল্যাটের উপরতলার ভাবি ফোন দিয়ে বলল, কি ব্যাপার ভাবি, বাসায় এসেছেন জানালেন না তো? ওনার কথা শুনে আমি চমকে গেলাম আর বললাম, কই, আমি তো বাসায় আসিনি। কি বলেন, বাসায় আসেননি তার মানে? আমি বাসার সামনে এক মহিলার স্যান্ডেল দেখলাম, দেখে মনে করলাম আপনি এসেছেন। তখনই ভেবেছিলাম আপনার সাথে গিয়ে দেখা করব, কিন্তু তখন আমি ব্যস্ত ছিলাম, এর জন্য যেতে পারিনি। আজ যখন গেলাম, গিয়ে দেখি আপনাদের বাসায় তালা মারা। এর জন্য আবারও ফোন দিলাম যে বাচ্চা দুইটার কিছু হলো কিনা। ওনার কথা শুনে বুকের ভিতরটা চিনচিন করে উঠল। আমি বুঝতে পারলাম আমার স্বামী আবারও পরকীয়া শুরু করেছে। কিন্তু আমি নম্রভাবে উত্তর দিলাম, না ভাবি, আমি তো যাইনি, হতে পারে ওর কোনো অফিসের কলিগ কিংবা কোনো আত্মীয় গিয়েছিল। আগে ওর সব কথা শুনে আমি চিৎকার করে কান্না করে উঠতাম, কিন্তু কেন জানি না এখন আর কান্নাটা আসলো না। মনে হলো ওর যা ইচ্ছে তাই করুক, ও ওর মতো ভালো থাকুক, আমি আমার মতো আমার বাচ্চা দুইটা নিয়ে ভালো থাকি। এই তো কদিন আগে আমার এক খালা শাশুড়ি ফোন দিয়ে জানালেন আমার শাশুড়ি নাকি আবারও আমার স্বামীর জন্য মেয়ে দেখছে। সবাই যখন আমার কথা বলল, তখন তিনি বললেন আমার ছেলে বিয়ে দিয়েছিলাম যেন তাকে বউ রান্না করে খাওয়ায়।
তো পাখনা গজাইছে, এর জন্য সে উড়াল দিছে। তো আমার ছেলে কি সারা জীবন একা একা রান্না করে খাবে নাকি? মেয়ে তো দেখতেই হবে। সে বিয়ে করুক, এতে আমার কোনো অমত নেই। অন্তত চারদিকে পরকীয় বেড়ানোর থেকে বিয়ে করে একজনের সাথে সুখী হোক, সেটাই ভালো। আমার মা আমাকে ফোন দিয়ে আগের দিন বকাঝকা করতেছিল, বলতেছিল কেন আমি স্বামীর সংসার ছাড়লাম। তারা আমাকে এত কিছু দিয়েছে, তারপরেও কেন আমি সংসার করতে পারলাম না। আমি তাকে মৃদু ভাষায় বললাম, জিনিসগুলো তুমি আমাকে দাওনি, জিনিসগুলো তুমি দিয়েছিলে আর বলেছিলে শ্বশুরবাড়ির লোকজনকে গিয়ে সম্পূর্ণ জিনিসগুলো ভাগ করে দিবি, যেন সে বাড়িতে আমার মান থাকে, আমি মুখ উঁচু করে যেতে পারি। এখন আমি যখন চলে এসেছি, তখন সমস্যা কোথায়? তুমি সে বাড়িতে মুখ উঁচু করে যাবে। তোমার তো তাদের সঙ্গে খুব ভালোই আত্মীয়তা ছিল। তারা আমাকে মারুক কাটুক যাই বলুক, কোনোদিন একটা টু শব্দ করেনি, কারণ তোমাদের আত্মীয়তা নষ্ট হয়ে যাবে বলে। এখন টিকিয়ে রাখো তোমাদের আত্মীয়তা। আমার এসব কথা শুনে আমার মা আমাকে অভিশাপ দিয়ে বলেছিলেন, তুই জীবনে কখনো সুখী হবি না। আমার স্বামী শাশুড়ি তারাও আমাকে সহ আমার ছেলে মেয়েকে বদদোয়া করে। এখন জীবনে আমার একটাই কথা, কেউ বদদোয়া দিক বা দোয়া দিক, আমি আর তাদের জীবনে ফিরব না। যদি আমার মৃত্যু হয় তো এই এতিমখানাতে মৃত্যু হোক, এই এতিমখানার গোরস্থানে আমার কবর হোক। তবে ইচ্ছা আছে অনার্স মাস্টার শেষ করার পর ভালো একটা চাকরি খুঁজে এখান থেকে চলে যাব। ছেলে মেয়ে দুটোকে ভালো ভালো স্কুলে পড়াবো। আমি জানি সমাজের লোকজন হয়তোবা আমার এই বাড়াবাড়ির জন্য আমাকে খারাপ বলবে, কিন্তু কে কি বলল আর না বলল তাতে এখন আমার সত্যি কিছু যায় আসে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে দুই ছেলে মেয়ে নিয়ে আমি ভালো আছি। অনেকে বলে যে স্বামীর এত ভালো রোজগার থাকতে মেয়েটা বাড়াবাড়ি করে দূর থেকে চাকরি করে। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথাই বলবো, স্বামীর লাখ কোটি টাকা থাকুক, সে টাকায় যদি আপনার অধিকার না থাকে, তাহলে সে টাকা থাকা আর না থাকা আপনার জন্য সমান। আমি জানি আমার থেকেও হাজারো মেয়ে অনেক কষ্ট করে সংসার করে যাচ্ছে, কিন্তু আমার সত্যি মন থেকে সংসার করার ইচ্ছে চলে গেছে। এখন যে ইচ্ছে আছে সেটা হচ্ছে আমার ছেলে মেয়ে দুটোকে মানুষের মতো মানুষ করা। এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।